এটি আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর চলচ্চিত্র, যা একটি বিখ্যাত ভুতুড়ে বইয়ের উপর ভিত্তি করে তৈরি। এটি 3টি ভয়ানক এবং একে অপরের সঙ্গে যুক্ত গল্পের সমষ্টি। একে সাসপেন্স এবং ভয়ের এক দুর্দান্ত মুভি বলা যেতে পারে। একজন মানুষ, যার নাম সুমন, দাবি করে যে সে মৃত আত্মাদের সঙ্গে কথা বলতে পারে। নিজের কথা প্রমাণ করার জন্য সে একটি পাবলিক পরীক্ষা করতে রাজি হয়। তাকে একটি ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তার সমস্ত জিনিসপত্র খুলে রাখা হয়। যখন আলো বন্ধ করা হয়, ঘরের ভেতর অদ্ভুত ও ভীতিকর শব্দ শোনা যায়। আলো জ্বালানোর পর দেখা যায় দেয়ালে লাল রঙে অনেক বার্তা লেখা হয়েছে। আর সুমন মাটিতে অচেতন অবস্থায় পড়ে আছে, কারণ সে আত্মাদের শক্তি সহ্য করতে পারেনি। এই পরীক্ষা চালানো বিজ্ঞানী সীমা কখনো ভূতপ্রেতের উপর বিশ্বাস করতেন না। কিন্তু তিনি এটাও জানতেন যে কোনো মানুষ এত কম সময়ে এত কিছু লিখতে পারবে না। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল দেয়ালে লেখা বার্তাগুলো তার ছেলের শেষ কথাগুলো। এটি দেখে সীমার বিশ্বাস হয় যে সুমন সত্যিই মৃত আত্মাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। নিজের ছেলের আত্মার সঙ্গে যোগাযোগ করার জন্য সীমা সুমনকে তার বাড়িতে ডাকে এবং তার ছেলের কথা বলে। সীমা ভাবল সুমনকে তার ছেলের ঘরে নিয়ে গেলে হয়তো ছেলের আত্মার সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনা বাড়বে। কিন্তু অজান্তেই সে সুমনের প্রতারণার ফাঁদে পড়ে যায়। যখন সীমা ভেবেছিল যে এখন সে নিয়মিতভাবে তার ছেলের আত্মার সঙ্গে কথা বলতে পারবে, তখন নেশায় বুধ সুমন সত্যি কথা ফাঁস করে দেয় যে সে একজন প্রতারক। আসলে সুমন পরীক্ষা শুরুর আগের দিনই একজন টেকনিশিয়ানকে ঘুষ দিয়ে ল্যাবরেটরিতে ঢোকার ব্যবস্থা করে। সেখানে সে একটি রাসায়নিক ব্রাশ দিয়ে দেয়ালে আগেই কিছু অদৃশ্য বার্তা লিখে রাখে এবং একটি রাসায়নিক দ্রবণের বোতল লুকিয়ে রাখে। পরীক্ষা শুরুর সময় সেই দ্রবণ চারদিকে ছিটিয়ে দেয়, যার ফলে আগে থেকে লেখা অদৃশ্য বার্তাগুলো লাল রঙে প্রকাশিত হয়। যতদূর অদ্ভুত আওয়াজের কথা, সেগুলো সুমন আগেই রেকর্ড করে ভেন্টিলেশনের ভেতর লুকিয়ে রেখেছিল। আর সীমার ছেলের শেষ কথাগুলো জানার কারণ ছিল সুমন সীমার প্রাক্তন স্বামীকে চিনত এবং তার থেকেই সীমার সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করেছিল। এসবের মাধ্যমেই সে সীমাকে প্রতারণার ফাঁদে ফেলার পরিকল্পনা করে। ক্রোধে সীমা সুমনকে একটি জোরালো চড় মারে এবং ছেলের ঘরে গিয়ে তার প্রিয় খেলনা ভাল্লুকটিকে জড়িয়ে ধরে নীরবে কাঁদতে থাকে। কিন্তু যখন সে এই কঠিন সত্যটি মেনে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই পেছনের ছোট ব্ল্যাকবোর্ডে একটি বার্তা ফুটে ওঠে, তাকে এখানে নিয়ে আসো। কি একই সঙ্গে বিছানার উপর একটি ছায়াও দেখা যায়। সীমা ধীরে ধীরে কম্বল সরাল এবং তার মুখে আনন্দের ঝিলিক দেখা গেল। পরের সকালে যখন সুমনের নেশা কেটে গেল, তখন সে তার বড় ভুলের উপলব্ধি করল। সে সীমার কাছে ক্ষমা চেয়ে বলল যে সে এই বাড়ি থেকে চলে যাবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সীমা ইতোমধ্যে সুমনের ওই আত্মার সঙ্গে কথা বলার ক্ষমতা কি সম্পর্কে আশপাশের ধনী ব্যক্তিদের জানিয়ে দিয়েছিল। যারা আত্মার সঙ্গে যোগাযোগ করতে মরিয়া হয়েছিলেন, তারা সীমার বাড়িতে আসতে শুরু করলেন। সহজ উপায়ে টাকা আয়ের সুযোগ দেখে সুমন সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিন। কিন্তু যখন সে সত্যিই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, তখন বাগানের ফাঁকা দোলনায় হঠাৎ একটি শিশুর ছায়া দেখা গেল। সেটা ছিল সীমার ছেলের আত্মা। সেই রাতেই সীমা সুমনকে তার ছেলের ঘরে নিয়ে গেল এবং তার সততা পরীক্ষা করার জন্য সবার সামনে একটি পরীক্ষা করল। সবার উপস্থিতিতে সুমনকে তার কাপড় খুলে ঘরে প্রবেশ করতে বলা হয়, যাতে প্রতারণার কোনো সম্ভাবনা না থাকে। এরপর সীমা সুমনের কানের কাছে ঝুঁকে একটি অদ্ভুত ভাষায় কিছু বলল। আসলে সুমন আত্মার নাম করে মানুষকে প্রতারণা করে টাকা রোজগার করছিল। সেই প্রতারণা আত্মারা অনেক আগেই ক্ষুব্ধ ছিল। ঘরে থাকা সবাই যখন বাইরে গেল, তখন হঠাৎ আত্মারা সেখানে উপস্থিত হল। ক্রুদ্ধ আত্মারা সুমনকে শূন্যে তুলে নিল। তার শরীরের সমস্ত চুল আপনা আপনি ঝরে পড়ল। আত্মারা তাদের জীবনের পুরো গল্প সুমনের ত্বকে লিখে রাখল। যখন সীমা আবার ঘরের দরজা খুলল, তখন দেখল সুমন রক্তে ভিজে দাঁড়িয়ে আছে। কিছুদিন পর লিনে ডুবে থাকা এক বইয়ের দোকানের মালিক তার দেনাদারদের হামলার শিকার হয়। নিজেকে বাঁচানোর জন্য তিনি কি রক্তাক্ত বই ই সম্পর্কে বিনয় নামে এক ব্যক্তিকে গল্পটি বলে দেন। তিনি এটাও জানান যে এই বিরল বইটির দাম কোটি টাকার মতো হতে পারে। বইটির মূল্য শুনে বইয়ের মালিক বিনয়ের সঙ্গে মিলে সেটি অর্জনের পরিকল্পনা করে। কিন্তু বিনয় তাকে প্রতারণা করে হত্যা করে এবং একাই বইটি দখল করার চেষ্টা করে। বইয়ের দোকান ছেড়ে যাওয়ার সময় মৃত দোকান মালিকের মুখে এক অদ্ভুত হাসি দেখা যায়, যা বিনয়ের নজরে পড়েনি। পরে বিনয় তার সঙ্গী অরুণকে নিয়ে সেই শহরের উদ্দেশ্যে রওনা হয়, যেখানে সীমা থাকত। পথে অসাবধানভাবে গাড়ি চালানোর সময় তারা প্রায় হেডফোন পরা একটি মেয়েকে গাড়ি চাপা দিয়ে মারার উপক্রম হয়। যখন তারা সীমার বাড়িতে পৌঁছায়, তখন দেখে জায়গাটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রক্তাক্ত বই কি এর প্রভাবে একসময় সুখী শহরটি এখন এক পরিত্যক্ত এলাকায় রূপান্তরিত হয়েছে। তখনই তাদের গাড়িতে একটি যান্ত্রিক সমস্যা দেখা দেয়। বিনয় গাড়ি থেকে নেমে সমস্যাটি পরীক্ষা করতে শুরু করে। ঠিক সেই সময় অরুণ গাড়ির কাছে একটি ভয়ঙ্কর মুখ দেখতে পায়। সে দ্রুত ঘুরে তাকায়, কিন্তু গাড়ির ভেতরে কাউকে দেখতে পায় না। কয়েক মুহূর্ত পর সেই ভৌতিক মুখ গাড়ির বাইরেও দেখা যেতে থাকে। অরুণ রাগান্বিত হয়ে মনে করল এটা কোনো দুষ্টুমির অংশ এবং সেই মুখের পিছনে দৌড়াতে শুরু করে। বিনয় তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অরুণ তার কথা না শুনে এগিয়ে যায়। অল্প সময়ের মধ্যেই বিনয় দেখতে পায় যে অরুণ আতঙ্কিত হয়ে একটি চার্চে দৌড়ে ঢুকে এবং নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এই অদ্ভুত ঘটনা দেখে ভয় পেয়ে বিনয় চার্চ থেকে পালিয়ে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। তার গাড়ি হঠাৎ নিজে থেকে স্টার্ট হয়ে তার দিকে তীব্র গতিতে এগিয়ে আসতে থাকে। প্রাণ বাঁচানোর জন্য বিনয় ছুটতে থাকে এবং গাড়ির ড্রাইভিং সিটের দিকে গুলি চালাতে থাকে। শেষ পর্যন্ত গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়। বিনয় গিয়ে দেখে যে ড্রাইভিং সিটে কেউ নেই। এইসব অদ্ভুত ঘটনার পরও বিনয় সিদ্ধান্ত নেয় যে সে এত দূর যখন এসেছে, রক্তাক্ত বই কি না নিয়ে ফিরে যাবে না। কিছুক্ষণ পর সে একটি আলোকিত বাড়ির কাছে পৌঁছায়। সেটি ছিল সীমার বাড়ি। বাড়ির ভেতরে গিয়ে সে সীমাকে দেখে এবং তার সঙ্গে সুমনকেও, যার অবস্থা এখন একটি জীবিত গাছের মতো। সীমা বিনয়ের দিকে তাকিয়ে বলে যে তার নাম সুমনের কপালে লেখা হয়ে গেছে। এটি শুনে বিনয়ের মনে এক অদ্ভুত ভয় বাসা বাঁধে। ঠিক সেই সময় কয়েক ডজন ইঁদুর হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে এবং বিনয়ের উপর আক্রমণ করতে থাকে। ভয়ে সে বাইরে পালিয়ে যায় এবং প্রতিজ্ঞা করে যে সে আর কখনো কি রক্তাক্ত বই কি নিয়ে ভাববে না। কিন্তু সীমা এত সহজে তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা করেনি।
যতক্ষণে ইঁদুরের সংখ্যা বাড়তে থাকে বিনয় নিজের বাঁচানোর জন্য একটি ছুরি বের করে তাদের মারতে শুরু করে। কিন্তু এটি ছিল একটি বিভ্রম। ইঁদুর নয়, বিনা নিজেকেই আহত করছিল। মারাত্মকভাবে আহত বিনয় কোনো রকমে নিজেকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অনেক ঝামেলার পর অরুণ শেষ পর্যন্ত একটি পুরনো গেস্ট হাউসে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে দেখে গেস্ট হাউসের মালিক একটি মৃতদেহ লুকানোর চেষ্টা করছে। এর আগে যে অরুণ কিছু বুঝতে পারে, মালিকের স্ত্রী পেছন থেকে তাকে আক্রমণ করে। শেষমেশ একটি লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে অরুণকে হত্যা করা হয়। পরের দিন সকালে সেই মেয়েটি, যে আগের দিন অরুণের গাড়ির ধাক্কা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল, ঠিক সেই গেস্ট হাউসে এসে ওঠে। মেয়েটির নাম ছিল জয়া। জয়া ছিল এক ধরনের অটিজমে আক্রান্ত এবং বিভিন্ন শব্দের প্রতি অত্যন্ত সংবেদনশীল। এমনকি কারো খাবার চিবানোর শব্দ তার কাছে অসহনীয় মনে হতো। জয়া সবসময় ভাবত যে সে অসুস্থ নয় এবং ডাক্তারদের সাহায্য নিতে অস্বীকার করত। তার এমন আচরণে হতাশ হয়ে তার বাবা মা তাকে গ্রামে পাঠিয়ে দেয়। কিন্তু একদিন জয়া তার বাবা মায়ের মধ্যে একটি কথা শুনে ফেলে, যেখানে তারা তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছিল। এটি শুনের আগে জয়া রাতে তাদের ঘুমের সময় হত্যা করার পরিকল্পনা করে। তবে শেষ মুহূর্তে সে তা করতে পারেনি। পরিবর্তে সে দুটি নগদ টাকার বান্ডিল, একটি ব্যাগ এবং তার নয়েজ ক্যান্সেলিং হেডফোন নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বাসস্ট্যান্ডে পৌঁছে সে টিকিট কেনার পর দেখে একজন অদ্ভুত চেহারার কালো পোশাক পরা বয়স্ক ব্যক্তি তাকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছে। জয়া এটি উপেক্ষা করে। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে যে সেই ব্যক্তি একই বাসে উঠে পড়েছে। এতে জয়া বুঝতে পারে লোকটি তার পিছু নিয়েছে। ভয়ে সে দ্রুত বাস থেকে নেমে কাছের একটি গেস্ট হাউসে আশ্রয় নেয়। কিন্তু সেই গেস্ট হাউসই ছিল যেখানে অরুণকে হত্যা করা হয়েছিল। তবে সম্ভবত জয়া তরুণ হওয়ার কারণে গেস্ট হাউসের মালিকের স্ত্রী তাকে কোনো ক্ষতি করেনি। জয়া যখন নিজের ঘরে বিশ্রাম নিতে শুয়ে পড়ে, তখন সে হঠাৎ দেয়ালের ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। কৌতূহলের বশে সে দেয়ালের কাছে গিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। হঠাৎ দেয়ালের ভেতর থেকে একটি তেলাপোকা বের হতে দেখে। এটা দেখে ভয়ে জয়া চমকে ওঠে এবং ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে চায়। ঠিক তখনই সে গেস্ট হাউসের মালিকের স্ত্রীর সাথে ধাক্কা খাওয়া থেকে অল্পের জন্য রক্ষা পায়। জয়া পেছন ফিরে আবার দেয়ালের দিকে তাকায়, কিন্তু তেলাপোকার কোনো চিহ্ন দেখতে পায় না। তার মনে হয় এটা হয়তো তার ভুল ধারণা ছিল। কিছুক্ষণ পরে গেস্ট হাউসের মালিকের স্ত্রী তাকে রান্নাঘরে খাবার খেতে ডাকেন। প্রথমে জয়া দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সেখানে যায়। রান্নাঘরে গিয়ে সে দেখে সেখানে আরেকজন তরুণও ছিল। সেই তরুণ প্রথম দেখাতেই জয়াকে পছন্দ করে ফেলে এবং তার ফোন নম্বর চেয়ে বসে। রাতের খাবারের পর জয়া ভাবল এবার সে শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু হঠাৎ তার ঘরের দরজায় জোরে ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পায়। ভয়ে জয়া লক্ষ্য করে তার শরীর হঠাৎ একেবারে অবশ হয়ে গেছে। সে নড়াচড়াও করতে পারছে না। কিছুক্ষণ পরে সে দেখে গেস্ট হাউসের মালিক ও তার স্ত্রী তার ঘরে ঢুকেছে। তাদের চোখ জয়ার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন সে কোনো শিকার। মালিক তার হাতে একটি মাপজোখের ফিতা নিয়ে জয়ার শরীরের মাপ নিতে শুরু করে। জয়া এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কিছুই করতে পারছিল না। পরদিন সকালে জয়া কোনো ক্ষতি ছাড়াই ঘুম থেকে উঠে। তার মনে হয় হয়তো এটা একটা খারাপ স্বপ্ন ছিল। কিন্তু যখন সে পাশের ক্যাফেতে কফি নিতে যায়, তখন দেখে সেই বয়স্ক লোক, যে আগেও তার পিছু নিয়েছিল, আবার সেখানে দাঁড়িয়ে আছে। জয়া ভয়ে কেঁপে ওঠে এবং কফি না নিয়েই দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বৃদ্ধ লোকটি সত্যিই জয়ার পিছু নিয়েছিল। এতে জয়া ভয়ে দ্রুত দৌড়ে গেস্ট হাউসে ফিরে যায় এবং পুরো দিন নিজের ঘর থেকে বের হয়নি। সন্ধ্যা হতে না হতেই জয়া আবার দেয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। এবার সে নিশ্চিত ছিল যে এটি তার ভুল ধারণা নয়। জয়া দেয়ালের কাছে গিয়ে ভালোভাবে লক্ষ্য করে এবং বুঝতে পারে দেয়ালের ভেতরে কিছু একটা লুকানো রয়েছে। সে দেয়ালে আলতো করে চাপ দিলে একটি গোপন খোপ খুলে যায়। ছোট একটি খোপে সে একটি অদ্ভুত ড্রিপ ব্যাগ দেখতে পায়। এরপর যখন সে আরেকটি বড় খোপ খুল, সেখানে একটি শুকনো মৃতদেহ পড়েছিল। এই ভয়ানক দৃশ্য দেখে জয়া চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে গেস্ট হাউসের মালিকের স্ত্রী দরজায় এসে প্রশ্ন করতে থাকে। ভয়ে জয়া বলল সে খারাপ স্বপ্ন দেখেছে। এই সময় পাশের ঘরে থাকা ছেলেটি জয়াকে মেসেজ পাঠায়। জয়া দ্রুত তাকে জায়গার আসল সত্যি জানিয়ে পুলিশ ডাকার পরামর্শ দেয়। কিন্তু জয়া জানত না যে সেই ছেলেটির ফোন ইতোমধ্যেই গেস্ট হাউসের মালিকের স্ত্রীর হাতে ছিল। জয়া মেসেজ পাঠিয়েই যাচ্ছিল, কিন্তু বুঝতে পারেনি যে পেছন থেকে একটি হাত তার কাঁধের দিকে বাড়ছে। ভয়ে সে ঘুরে তাকায় এবং দেখে দেয়ালের ভেতরে বন্দী মহিলা তখনও জীবিত। ড্রিপ ব্যাগটি তার জীবন ধরে রাখার জন্য ব্যবহার করা হচ্ছিল। জয়া জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নিচে গেস্ট হাউসের মালিককে দাঁড়িয়ে থাকতে দেখে। অন্যদিকে মালিকের স্ত্রী দরজার সামনে দাঁড়িয়েছিল, যে কোনো সময় ভেতরে ঢুকতে পারে। ভয়ে কাঁপতে কাঁপতে জয়া ঘরের দরজা খুলে নিজেকে দরজার পেছনে লুকিয়ে রাখে। মালিকের স্ত্রী যখন ঘরে ঢুকে, তখন জয়া পাশে থাকা একটি ল্যাম্প দিয়ে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। জয়া এই জায়গা থেকে তাড়াতাড়ি পালাতে চেয়েছিল, কিন্তু গেস্ট হাউসের মালিক ইতোমধ্যেই সিডির কাছে এসে গিয়েছিল। ভয়ে সে দৌড়ে বেসমেন্টে চলে যায় এবং সেখানে একটি গোপন দরজা খুঁজে সেটির ভেতরে লুকানোর চেষ্টা করতে থাকে। দরজার ভেতরে ঢুকতেই জয়া বুঝতে পারে যে সেখানে দুই পাশে জীবন্ত মৃতদেহ রয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে জয়া হতবাক হয়ে যায়। ভয় এবং রাগের মাঝেও সে সাহস করে অন্যদিকে পালানোর চেষ্টা করে। কিন্তু এটি গেস্ট হাউসের মালিক ও তার স্ত্রীর পূর্ব পরিকল্পনারই অংশ ছিল। তারা সহজেই জয়াকে ধরে ফেলে এবং তাকে অজ্ঞান করার ইনজেকশন দিয়ে দেয়। জয়া যখন অচেতন হয়ে পড়ে, তখন মালিকের স্ত্রী শান্ত স্বরে বলে তারা তাদের গেস্ট হাউসে আসা অতিথিদের জীবন্ত মৃতদেহ বানিয়ে রাখে, যাতে তারা জীবনের সব সমস্যার থেকে মুক্ত হয়ে কি শান্তিতে কি থাকতে পারে। মালিক ব্যাখ্যা করে যে গত রাতে যখন সে জয়ার শরীরের মাপ নিচ্ছিল, তখন সেটি তার জন্য একটি কফিন প্রস্তুত করার উদ্দেশ্যে ছিল। তিনি আরও জানান যে গেস্ট হাউসের দেয়াল এবং মেঝের নিচে জীবন্ত মৃতদেহ রয়েছে, যার মধ্যে তাদের নিজের মেয়েও রয়েছে এবং একজন তরুণ অতিথি, যাকে গত রাতে জীবন্ত মৃতদেহ বানানো হয়েছিল। এবার জয়ার পালা। যখন মালিকের স্ত্রী তার কথা শেষ করল, তখন দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। এটি সেই বৃদ্ধ ব্যক্তি ছিল যে আগের দিন জয়ার পিছু নিয়েছিল। তিনি জানান তিনি জয়ার প্রেমিকের বাবা এবং তার ছেলের রহস্যময় আত্মহত্যার সত্য খুঁজতে এসেছেন। কিন্তু বৃদ্ধ লোকটি জয়ার সাথে কথা বলার আগেই মালিক তাকে কুঠার দিয়ে মেরে ফেলে।
এই ভয়ানক ঘটনার মধ্যে জয়া কোনোভাবে নিজেকে টেনে একটি জানালার কাছে নিয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে বৃদ্ধের গাড়িতে লুকিয়ে পড়ে। কিন্তু তার বিপদ এখানেই শেষ হয়নি, কারণ মালিক এবং তার স্ত্রী বৃদ্ধের মৃতদেহ নিয়ে গাড়ির দিকে এগিয়ে আসছিল। জয়া নিজেকে গাড়ির পেছনের সিটে লুকিয়ে ফেল এবং নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ বসে রইল। তার চোখের সামনে গেস্ট হাউসের মালিক বৃদ্ধের মৃতদেহ গাড়িতে তুলে আনল। এরপর মালিক গাড়িটি একটি বিপজ্জনক পাহাড়ি খাদের দিকে চালাতে শুরু করল। খাদের কাছে পৌঁছে মালিক গাড়ির অ্যাক্সেলেটরে একটি ভারী পাথর বসিয়ে দিল এবং গিয়ার কাঠের একটি লাঠি দিয়ে সেট করল, যাতে দেখে মনে হয় এটি একটি দুর্ঘটনা। দুর্ভাগ্যজনকভাবে জয়া তখনও সেই গাড়িতেই ছিল এবং সে খাদে গাড়িসহ পড়ে গেল। জয়া জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল, কিন্তু সেখানেই তার জন্য অপেক্ষা করছিল আরও এক ভয়ঙ্কর খবর। পুলিশের তদন্তে জানা যায় বৃদ্ধের মৃত্যু স্বাভাবিক নয়। তবে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে বৃদ্ধ তার ছেলের মৃত্যুর শোকে তার প্রেমিকা জয়াকে নিয়ে আত্মহত্যা করেছে। এইভাবে গেস্ট হাউসের মালিক এবং তার স্ত্রী আবারও পার পেয়ে গেল। জয়া যখন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরল, তখন সে দেখল তার বাবা মা এখনও তার কোনো খোঁজখবর রাখে না, যেন সে বাড়িতে থেকেও অদৃশ্য। এর চেয়েও ভয়ানক বিষয় ছিল, জয়া ধীরে ধীরে তার প্রেমিকের মৃত্যুর আসল কারণ মনে করতে শুরু করল। সে বুঝতে পারল তার উস্কানির কারণেই তার প্রেমিক আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এই সত্য তাকে মানসিকভাবে ভেঙে দিল। অপরাধবোধে ডুবে থাকা জয়া সিদ্ধান্ত নিল, এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে নিজেকে গেস্ট হাউসের মালিক এবং তার স্ত্রীর হাতে সমর্পণ করবে। মালিক এবং তার স্ত্রী তার প্রার্থনা গ্রহণ করল। তারা তার দুটি চোখ এবং কান তুলে নিল, তার মুখ সেলাই করে বন্ধ করে দিল এবং তার দেহ গেস্ট হাউসের মেঝের নিচে রেখে দিল। এইভাবেই জয়ার গল্প গেস্ট হাউসের রহস্যময় ইতিহাসের অংশ হয়ে গেল। গেস্ট হাউসে থাকা প্রত্যেক ব্যক্তির গল্প সিমন কি নামের এক অদ্ভুত জীবের শরীরে লেখা থাকে। যতদিন সিমন বেঁচে থাকবে ততদিন এই গল্পগুলো পৃথিবীর সামনে প্রকাশ পেতে থাকবে।